আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি নাবিলা রহমান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে রাকসুর ভোট পেছানোর দাবি ছাত্রদল সহ 5 প্যানেলের। 25 সেপ্টেম্বরে ভোট গ্রহণের দাবি ছাত্র শিবির সমর্থিত জোটের। কোটা পুনর্বহালের দাবিতে চলছে শাটডাউন কর্মসূচি। ভোট গ্রহণের 13 দিন পর ডাকসু নির্বাচন নিয়ে অনিয়মের অভিযোগ তুলল ছাত্রদল। তদন্ত করে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার দাবি। জাতীয় নির্বাচনে বিএনপিকে ঠেকাতে একটি ইসলামী দলের সমর্থকদের প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে বসানোর অভিযোগ বিএনপির। সংখ্যানুপাতিক পদ্ধতির নামে নির্বাচন বিলম্বের ষড়যন্ত্র। ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে সংশয় থাকলেও দ্রুত ভোট চায় এনসিপি। নাসির উদ্দিন পাটোয়ারি। ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর সাথে জোটবদ্ধ হয়ে নির্বাচনে যাবে দলটি। অর্থের অভাবে অনেক উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে, দাবি উপদেষ্টার। বিনিয়োগের জন্য ব্যাংক নির্ভরতা কমিয়ে শক্তিশালী বন্ড মার্কেট গড়ে তোলার তাগিদ। এবং রাজধানীর 98% শিশুর রক্তে অতিমাত্রায় বিষাক্ত সীসা। বাধাগ্রস্ত হচ্ছে শারীরিক ও মানসিক বিকাশ। আইসিডিডিআরবির গবেষণা প্রতিবেদন। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। 25 সেপ্টেম্বর নির্ধারিত তারিখেই রাকসু নির্বাচন চায় ছাত্র শিবির। তবে পূজার পরে ভোটের দাবি জানিয়েছে ছাত্রদল সহ 4টি প্যানেল ও এক স্বতন্ত্র প্রার্থী। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে জরুরি বৈঠকে বসেছে রাকসু নির্বাচন কমিশন। এদিকে পোষ্য কোটা পুনর্বহালের দাবিতে শাটডাউন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের একাংশ। এ কারণে বন্ধ রয়েছে সব ধরনের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম। তবে রাকসু নির্বাচন ও জরুরি সেবা শাটডাউনের আওতামুক্ত বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। রাজশাহী প্রতিনিধি সুজাউদ্দিন ছোটনের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন মিজান শাহজাহান। 2 দিন পরে রাকসুর ভোট। পোষ্য কোটাকে কেন্দ্র করে শিক্ষক কর্মকর্তাদের আন্দোলনে অনেকটাই ঢাকা পড়ে গেছে প্রচারণা। এ অবস্থায় দুর্গাপূজার পর নির্বাচনের দাবি জানিয়েছে ছাত্রদল সহ 4টি প্যানেল। ক্যাম্পাসের অস্থিতিশীল পরিবেশ, কমপ্লিট শাটডাউন, পূজার ছুটি সব বিবেচনা করে রাকসু নির্বাচন কমিশনারকে পরবর্তী পদক্ষেপ অতি দ্রুত নিতে হবে। ভোটারদের উপস্থিতির কথা বিবেচনা করেন, সেই ক্ষেত্রে আমি বলবো আপনারা বোঝার চেষ্টা করেন এবং নির্বাচনটা আমি চাই দুর্গাপূজার পরেই হোক। এ দাবির সঙ্গে একমত নয় শিবির। 25 সেপ্টেম্বরে নির্বাচনের পক্ষে অনড় তারা। কমপ্লিট শাটডাউন হোক বা যাই হোক, প্রশাসন নির্বাচন কমিশন বলেছে যে আমরা সঠিক সময় নির্বাচন করব। এই কথাটা শুনলে শিক্ষার্থীরা 2 দিন স্যাক্রিফাইস করে থাকতে রাজি আছে। এদিকে পোষ্য কোটাকে কেন্দ্র করে আন্দোলনে উত্তাল রাজশাহী বিশ্ববিদ্যালয়। সকালে ক্যাম্পাসে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেন আন্দোলনকারী শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। ঘটনার সঙ্গে যারা সম্পৃক্ত তাদের কালকের মধ্যে যদি ব্যবস্থা বিশ্ববিদ্যালয় গ্রহণ না করে, আমরা কালকে দিয়েছি শাটডাউন, যদি ব্যবস্থা গ্রহণ না করে পরের দিন থেকে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয়ে আমরা শাটডাউন ঘোষণা করেছি। তবে স্বাভাবিক রয়েছে রাকসু নির্বাচনের প্রচারণা। চলছে ভোট আয়োজনের প্রস্তুতি। বোঝা যাচ্ছে না যে রাকসু নির্বাচন 25 তারিখে হবে কি হবে না, নাকি পেছাবে, নাকি আপাতত স্থগিত করবে। রাকসু নির্বাচন নিয়ে জরুরি বৈঠক করেছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এম নজরুল ইসলাম। বৈঠকে রাকসু নির্বাচনের নানা দিক নিয়ে আলোচনা হয়। পোষ্য কোটা না রাখার পক্ষে ছাত্রদল, শিবির সহ সাধারণ শিক্ষার্থীরা। তবে শিক্ষক কর্মকর্তাদের একাংশ কোটার পক্ষে। সিন্ডিকেট কোটার বিষয়টি আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিলেও তা প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। ডাকসুর ভোটে নানা অসঙ্গতি এবং অনিয়মের লিখিত অভিযোগের বিষয়ে প্রশাসনের সদুত্তর না পাওয়া পর্যন্ত ছাত্রদল এই নির্বাচনের বৈধতা দেবে না বলে জানিয়েছেন ভিপি প্রার্থী আবেদুল ইসলাম খান। ভোট গ্রহণের 13 দিনের মাথায় সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন একটি নির্দিষ্ট প্যানেলকে বাড়তি সুবিধা দেওয়া হয়েছে। বিস্তারিত আদ্দিন সজীবের রিপোর্টে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বহুল কাঙ্ক্ষিত ডাকসু নির্বাচনের 12 দিন পর আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করল ছাত্রদল সমর্থিত
আবিদ হামিম মায়ের পরিষদ। একই ব্যক্তি একাধিক ভোট দিয়েছে কিনা সে বিষয়ে শিক্ষার্থীদের মনে সন্দেহ দেখা দিয়েছে। জানায় ব্যালট ছাপানো, সরবরাহ এবং গণনায় ত্রুটি সহ নানা অসঙ্গতি ও অনিয়মের বিষয়ে অভিযোগ করা হলেও তা গুরুত্ব দেয়নি প্রশাসন। আমরা নির্বাচনের দিন যখন এই ছবি পেয়েছি আমরা বিশ্বাস করতে চাইনি, নানান বাস্তবতার কারণে কিংবা ব্যস্ততার কারণে আমরা সেটাকে এড়িয়ে গিয়েছিলাম। কিন্তু পরক্ষণেই যখন দেখতে পেলাম তার নিজ হাতে ছবি তোলা এই যে ব্যালট পেপারের ছবি এবং যে আঙ্গুল দেখছেন সে আঙ্গুলও কিন্তু সেই ছেলেটারই আঙ্গুল। সেই ফোন থেকে আমরা আইফোনে ছবি তোলা, সেখানে 7 সেপ্টেম্বর 2025 রাত 12:57 AM লেখা আছে। সুতরাং এটাকে ভুল প্রমাণিত করার কোনো সুযোগ আমাদের হাতে কিংবা আপনাদের হাতে নেই। সেজন্য এই বিষয়টাতে বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনোভাবে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। নির্বাচন প্রত্যাখ্যানের বিষয়েও জবাব দেন ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। যে অসঙ্গতি এবং অনিয়ম এবং কারচুপির অভিযোগ এসেছে সেগুলো নিয়ে পর্যালোচনা চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত সুষ্ঠু নির্বাচন এবং প্রশাসন তার অবস্থান ক্লিয়ার করতে না পারবে বিষয়গুলো নিয়ে। এই নির্বাচনকে তো আমাদের জায়গা থেকে বৈধতা দেওয়ার কোনো সুযোগ নেই। ডাকসু নির্বাচন নিয়ে পর্যবেক্ষণ চলবে জানিয়ে তিনি বলেন, পরাজয়ের পর আন্দোলন কর্মসূচির পুরনো সংস্কৃতি বাদ দিয়ে প্রক্রিয়া অনুসরণ করে এগিয়ে যাচ্ছে ছাত্রদল। সাক্ষী সহ উপস্থাপন করেছি, বাকিটা বের করার দায়িত্ব। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনে প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এতে 2 জন ভিপি, 1 জন জিএস সহ বাদ পড়েছেন 19 জন। অন্যদিকে প্রাথমিক তালিকায় 16টি হল সংসদ নির্বাচনে বিভিন্ন পদে 22 প্রার্থীর বিপক্ষে কোনো প্রতিদ্বন্দ্বী পাওয়া যায়নি। এবার চাকসু নির্বাচনে 26টি পদের বিপরীতে লড়ছেন 411 জন। ভিপি পদে 23, জিএস পদে 21 এবং এজিএস পদে আছেন 22 প্রার্থী। এদিকে ছাত্রদল শিবির সমর্থিত প্যানেল সহ 15টি প্যানেল ঘোষণা করেছে শিক্ষার্থীরা। চাকসু নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন 23 সেপ্টেম্বর, আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি 24 সেপ্টেম্বর ও চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে 25 সেপ্টেম্বর। আগামী 12 অক্টোবর অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ। জাতীয় নির্বাচনে বিএনপিকে ঠেকাতে একটি ইসলামী দলের সমর্থকদের প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে বসানো হচ্ছে বলে অভিযোগ করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। অন্যদিকে আগামী নির্বাচনে ফ্যাসিবাদীদের অংশগ্রহণের কোনো সুযোগ নেই বলে জানান বিএনপির সিনিয়র নেতারা। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা বলেন, সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের নামে জাতীয় নির্বাচন বিলম্বিত করার ষড়যন্ত্র হচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন মইনুল আহসান। নারায়ণগঞ্জ জেলার ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশার কয়েকজন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর হাতে ফুল দিয়ে বিএনপিতে যোগ দেন। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রুহুল কবির রিজভী বলেন, বিএনপির জনসমর্থন দেখে জাতীয় নির্বাচনকে সামনে রেখে নানা ষড়যন্ত্র হচ্ছে। আরেকটি বিশেষ রাজনৈতিক দলের লোকজনকে বিসিএসপি বানানো হচ্ছে, নিজেদেরকে ইসলামপন্থী বলে দাবি করে, তাদের সমর্থিত, তাদের মনোভাবাপন্ন লোকজনদেরকে করা হচ্ছে। তার মানে কি, যে আগামী নির্বাচনে বিএনপিকে প্রতারিত করা, বিএনপি যাতে কোনো সুবিধা করতে না পারে, তারা যাতে একটা অবাধ সুষ্ঠু নির্বাচনে ভালো ফল করতে না পারে, এই কারণে প্রশাসনকে তারা তাদের নিজের হাতের মুঠোয় নেওয়ার একটা প্রচেষ্টা করেছেন। দুর্গাপূজাকে সামনে রেখে কেউ যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সে বিষয়ে নেতাকর্মীদের সতর্ক দৃষ্টি রাখার আহ্বান জানান তিনি। জাতীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র কিন্তু থেমে নেই, নানাভাবে উস্কানি এবং নাশকতার চেষ্টা নিতে পারে। আপনারা প্রত্যেকটি পূজা মণ্ডপে আপনার অবস্থান করবেন এবং হিন্দু সম্প্রদায়ের মানুষ যারা পূজা কমিটি, পূজা মণ্ডপ কমিটিতে রয়েছে তাদের সাথে যোগাযোগ রাখবেন। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে আলাদা অনুষ্ঠানে বিএনপির সিনিয়র নেতারা বলেন, সংখ্যানুপাতিক পদ্ধতি সহ নানা দাবি তুলে জাতীয় নির্বাচনকে বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র হচ্ছে। ভবিষ্যৎ নির্বাচনী পরিক্রমায় ফ্যাসিবাদের কোনো অংশগ্রহণ থাকতে পারবে না। নানা দফা দাবি নামে নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা করছেন। এই ইন্টেরিয়াম গভর্নমেন্টের যে নির্বাচনের ট্রেন, সেই ট্রেনে চলেন, জনমত যাচাই করেন, সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে ক্ষমতায় যান, সংবিধান পরিবর্তন করে পিয়ারে দেন। বিএনপি নেতারা বলেন, পতিত স্বৈরশাসক শেখ হাসিনা পার্শ্ববর্তী দেশে বসে বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে নানা ষড়যন্ত্র করে যাচ্ছে। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। সরকার পতনের এক দফা দাবি সহ
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিটি কর্মসূচি মেটিকুলাস ষড়যন্ত্রের অংশ ছিল বলে ট্রাইব্যুনালকে জানিয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন। তবে অভিযোগের জবাবে রাষ্ট্রপক্ষে প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী সাক্ষী এবং আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ বলেন, জুলাই গণ অভ্যুত্থান ছিল ন্যায্য ও অধিকার আদায়ের আন্দোলন। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ সাক্ষীর জেরায় তারা এসব কথা বলেন। পরে গণমাধ্যমে কথা বলেন রাষ্ট্রপক্ষের 48তম সাক্ষী জুনায়েদ এবং রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবী। মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে করা মামলায় সাক্ষ্য গ্রহণের 20তম দিনে জুনায়েদের পর সাক্ষ্য দেন শহীদ সৈকতের বোন সাবরিনা আফরোজ সেবন্তী। এই যে আন্দোলনটা তারা করেছিলেন সে আন্দোলনটা ছিল অবৈধ এবং বৈধ সরকারকে উৎখাতের জন্য। সেই প্রসঙ্গে আমি তাকে একটা মেটিকুলাস ডিজাইন ছিল, মেটিকুলাস ডিজাইনেরই অংশ হিসাবে এই আন্দোলনটা হয়েছে। এটা কোনো মেটিকুলাস ডিজাইন ছিল না, এটা ছিল একটা ন্যায়সঙ্গত দাবির আন্দোলন এবং সেই আন্দোলনে আমরা দেখেছি কিভাবে করে আন্দোলনকে দমানোর চেষ্টা করা হয়েছে। এটা ছিল সম্পূর্ণ নীতিসঙ্গত ন্যায্য বৈধ আন্দোলন। জাতিসংঘ সাধারণ পরিষদের 80তম অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কের পথে রয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। রোববার দিবাগত রাত 1:40 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটসের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন তিনি। এবার তার সফরসঙ্গী হিসেবে আছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জামাতে ইসলামী নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা। এছাড়া যুক্তরাষ্ট্র থেকে প্রতিনিধি দলে যোগ দেবেন জামাত নেতা মোহাম্মদ নকিবুর রহমান। আগামী 26 সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের 80তম অধিবেশনে ভাষণ দেওয়ার কথা রয়েছে ড ইউনূসের। এবারের অধিবেশন বাংলাদেশের জন্য খুবই তাৎপর্যপূর্ণ, কারণ 30 সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির সভাপতিত্বে হাই লেভেল কনফারেন্স অন দ্য সিচুয়েশন অব রোহিঙ্গা মুসলিমস অ্যান্ড আদার মাইনরিটিজ ইন মিয়ানমার বিষয়ে উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত হবে। রোহিঙ্গা সংকটকে কেন্দ্র করে জাতিসংঘ অধিবেশনে এমন একটি উচ্চ পর্যায়ের বৈঠকের আয়োজন এবারই প্রথম। আগামী 2 অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে প্রধান উপদেষ্টার। গণ অধিকার পরিষদ ও এনসিপি একসাথে নির্বাচন করলেও দলের নাম এনসিপি ও প্রতীক শাপলা থাকবে বলে জানিয়েছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। এছাড়াও স্বৈরাচার বিরোধী দলগুলোকে সাথে নিয়ে আগামী নির্বাচনে বৃহত্তর জোট করবে এনসিপি। সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের সিইসির সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন দলটির নেতারা। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে নির্বাচন কমিশনের চূড়ান্ত নিবন্ধন পেতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি, এনসিপি সহ 6টি নতুন রাজনৈতিক দল। সেই প্রক্রিয়ার অংশ হিসেবে সিইসির সাথে বৈঠক করতে নির্বাচন কমিশনে যান মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি সহ এনসিপির 3 সদস্যের প্রতিনিধি দল। এ সময় এনসিপির নিবন্ধন নিয়ে ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেন নাসির উদ্দিন পাটোয়ারি। বলেন, যে কোনো মূল্যে এনসিপির প্রতীক শাপলা হতে হবে। আমাদের দলীয় পজিশন থেকে আমরা শাপলা থেকে সরছি না এবং আমরা রাষ্ট্রের যতগুলো বিভিন্ন প্রতিষ্ঠান আছে আমরা সবার কনসার্নে দিতে চাচ্ছি যে শাপলার বিষয়ে এনসিপি ছাড় দিচ্ছে না এবং এনসিপি শাপলাতেই ইনসিস্ট থাকবে বা কনফার্ম থাকবে। এছাড়া আগামী নির্বাচনে বৃহৎ জোট করতে যাচ্ছে এনসিপি। গত 15 বছরে যতগুলো ব্যানার আছে সবগুলো ব্যানারকে আমরা একীভূত করতেছি একটা জায়গায় এবং একটা বৃহত্তর তরুণদের অ্যালায়েন্স আসতেছে এবং আমরা সেখানেও বলেছিলাম শুরুতে যেটা ইনশাল্লাহ এই নির্বাচনে এনসিপির হাতে 150টা আসন থাকবে ইনশাল্লাহ। নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করে নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, বিএনপি জামায়াতের অবহেলার কারণে পেছাতে পারে আগামী জাতীয় নির্বাচন। বিএনপি এবং জামায়াত যে দলগুলো আছে অথবা এক্সিস্টিং পলিটিক্যাল পার্টি তারা কিন্তু জুলাই সনদের যে লিগ্যাল অ্যাসপেক্টটা সেই জায়গাতে এক্সিকিউশন লেভেলে তারা আসতেছে না, ফলত তারাদের কারণে নির্বাচনটা ডিলে হচ্ছে। এটা কিন্তু অন্য কোনো কারণে নির্বাচনে এই দুইটি দলের কারণে নির্বাচনটা ডিলে হচ্ছে। এদিকে বিকেলে ইউরোপীয় ইউনিয়নের 7 সদস্যের প্রতিনিধি দলের সাথে বৈঠক করেন প্রধান নির্বাচন কমিশনার। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা।
দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো ধরনের শঙ্কা বা নিরাপত্তা ঝুঁকি নেই বলে দাবি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে নারায়ণগঞ্জের মিশনপাড়া এলাকায় রামকৃষ্ণ মিশনের পূজা মণ্ডপ পরিদর্শন শেষে তিনি একথা বলেন। প্রতিটি মণ্ডপে ৮ জন করে আনসার সদস্যের পাশাপাশি পুলিশ, র্যাব, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা নিরাপত্তার দায়িত্বে থাকবেন বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক ও নারায়ণগঞ্জ আমরাপাড়া পূজা উদযাপন কমিটির সভাপতি প্রবীর কুমার সাহা সহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। পরে জেলা প্রশাসক কার্যালয়ে আইনশৃঙ্খলা বিষয়ক সভায় যোগ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। কোনো নিরাপত্তার ঝুঁকি নাই এবং প্রত্যেক জায়গায় কিন্তু সিসিটিভির ব্যবস্থা করা হয়েছে। সবগুলি পূজা মণ্ডপের জন্যই আমাদের এই ভাইয়েরা তাদের ভলান্টিয়ার রাখবে 7 জন করে, আমাদের আনসার থাকবে 8 জন করে এবং পুলিশ থাকবে, র্যাব থাকবে এবং সেনাবাহিনী থাকবে। এর অধিকন্তু আমরা কিন্তু প্রায় 80,000 এই মহিলা এবং শিশু বিষয় মন্ত্রণালয় থেকে ভলান্টিয়ার রাখতেছি। বিনিয়োগের জন্য ব্যাংক নির্ভরতা কমিয়ে শক্তিশালী বন্ড মার্কেট গড়ে তোলার উপর জোর দিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। রাজধানীর নিকুঞ্জে ডিএসি ভবনে বন্ড মার্কেট নিয়ে আয়োজিত সেমিনারে একথা বলেন তারা। সেমিনারে বিনিয়োগের সুযোগ তৈরির জন্য শুধু সরকারি সুকুক ও বন্ডের বাজারই নয়, বেসরকারি বন্ডের বাজারও গড়ে তোলার উপর জোর দেন নীতি নির্ধারকরা। শরফুল আলমের রিপোর্ট। দেশের আর্থিক খাত পুরোটাই ব্যাংক নির্ভর। আর্থিক বাজারে অর্থায়নের উৎস হিসাবে বৈচিত্র্যের অভাব রয়েছে কয়েক দশক ধরেই। সেখানে বন্ড ও সুকুক আনতে পারে এর বৈচিত্র্য, কিন্তু এ নিয়ে বাজারে গ্রাহকদের মধ্যে রয়েছে সচেতনতার অভাব। এ পর্যন্ত মাত্র 6টি সুকুক বাজারে এসেছে, রয়েছে কর সুবিধার অভাবও। দীর্ঘমেয়াদে বিনিয়োগের জন্য অর্থায়নের উৎস হিসাবে বন্ড মার্কেটের উন্নয়ন দরকার বলে মনে করছেন নীতি নির্ধারকরা। কিভাবে বন্ডের সরবরাহগুলো আমরা বাড়াতে পারি সেই আলোচনাটাও সেখানে আছে এবং রিকমেন্ডেশনগুলো থাকবে। বাংলাদেশের যে বন্ড মার্কেট, যেটা সবচেয়ে ছোট মার্কেট আমাদের, সেটা বিশ্বে যেটা সবচেয়ে বড় মার্কেট হিসেবে পরিগণিত, আমরা সেই বড় মার্কেটের দিকে বন্ড মার্কেটকে নিয়ে যেতে পারবো আগামী দিনগুলোতে। অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা জানান, সুকুক বন্ড বেসরকারি হওয়া উচিত, তাহলে নতুন বিনিয়োগ আসবে, হবে আর্থসামাজিক উন্নয়ন। সবচেয়ে বেশি বড় চ্যালেঞ্জ আমাদের জন্য এখন, যেটা আমি সোশ্যাল সেক্টরে ফাইন্যান্স করতে পারছি না, এডুকেশন, হেলথ, টাকা কোথায়? ইনস্ট্রুমেন্ট সুকুক অ্যান্ড আদার স্পেশাল, এটা না গেলে কিন্তু আমরা ওই যে প্রাইভেট সেক্টরে যারা এখন আছে, আমি দেখছি অনেকে ডিমান্ড করছে ব্যাংক থেকে টাকা দেন, আরও ক্যাশ ইনসেন্টিভ দেন, আরও ট্যাক্স কমিয়ে দেন। যে সবাই বলে যে ট্যাক্স কমিয়ে দেন, ট্যাক্স কমিয়ে দেন, ট্যাক্সই দিতে চায় না। সো ইউ হ্যাভ টু পে ট্যাক্স অ্যাট দ্য সেম টাইম দ্য অল্টারনেটিভ সোর্সেস, অন্য সোর্স থাকবে ফান্ডে। অর্থ উপদেষ্টা আরো বলেন, পুঁজিবাজার থেকে সবসময় মুনাফা হবে এমনটা ভাবা ভুল, তাই এটিকে নিয়মিত আয়ের উৎস বানিয়ে ফেললে তা ভুল হতে পারে। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। রাজধানী ঢাকার 98% শিশুর রক্তে অতিমাত্রায় বিষাক্ত সীসা পাওয়া গেছে। এতে বাধাগ্রস্ত হচ্ছে শিশুর শারীরিক ও মানসিক বিকাশ। আইসিডিডিআরবির গবেষণায় এসবের প্রমাণ মিলেছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও গবেষক মাহবুবুর রহমান জানান, নিয়ন্ত্রণহীন লিড অ্যাসিড ব্যাটারির মাত্রাতিরিক্ত ব্যবহার বন্ধ করতে হবে। শিশুদের সীসার হাত থেকে বাঁচাতে আধুনিক লিথিয়াম আয়রন ব্যাটারির ব্যবহারে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছে পরিবেশ অধিদপ্তর। মনির হোসেন তপুর রিপোর্ট। ঢাকা শহর এখন ব্যাটারি চালিত অটোরিকশার দখলে। ঝুঁকিপূর্ণ এবং ভারসাম্যহীন এই বাহনের সঠিক কোনো পরিসংখ্যান নেই, তবে বিভিন্ন সংস্থার তথ্য মতে এর সংখ্যা এরই মধ্যে কয়েক লাখ ছাড়িয়েছে। যদি 1 লাখ অটোরিকশা সড়কে চলে, তবে এতে ব্যবহৃত হচ্ছে 5 লাখ লিড অ্যাসিড ব্যাটারি। এই ব্যাটারির মাত্রাতিরিক্ত পুনর্ব্যবহারে সহজেই বাতাসে ছড়িয়ে পড়ছে বিষাক্ত লিড বা সীসা। খাবার কিংবা নিঃশ্বাসের মাধ্যমে সহজেই বিষাক্ত এই পদার্থ প্রবেশ করছে মানবদেহে। ঢাকার প্রতিটি এলাকা থেকে নমুনা সংগ্রহ করে জানা যায়, প্রতিটি শিশুর শরীরে সীসা বাসা বেঁধেছে। সম্প্রতি এক গবেষণায় ভয়াবহ এ চিত্র উঠে আসে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে রক্তে সীসার কোনো নিরাপদ মাত্রা নেই। 98% শিশুর রক্তে শিশুর মাত্রাতিরিক্ত সীসা আমরা পেয়েছি, যেটি হচ্ছে 35 মাইক্রোগ্রাম পার লিটারের বেশি। শিশুর বুদ্ধিমত্তার ক্ষেত্রে এটি মারাত্মক প্রভাব ফেলে। এই ভয়াবহ পরিস্থিতি নিয়ন্ত্রণে লিড অ্যাসিড ব্যাটারি ব্যবহার বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে সরকারকে বলেও জানান তিনি। বহির্বিশ্বে আপনি দেখবেন যে তারা হচ্ছে যে ফেজ আউট করতেছে লেড অ্যাসিড ব্যাটারি থেকে নিউ টেকনোলজি, যেমন লিথিয়াম আয়ন ব্যাটারি রিপ্লেসমেন্টের নতুন টেকনোলজি না নিয়ে আসতে পারি, আমরা এই দূষণ থেকে আমাদের শিশুদেরকেও রক্ষা করতে পারবো না, আমাদের এই জাতির ভবিষ্যৎকে আমরা নিজেরাই ধ্বংস করে দেব। লিড অ্যাসিড ব্যাটারির পুনর্ব্যবহার নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি বলে সীসা ছড়িয়ে পড়ছে বলে জানান পরিবেশ অধিদপ্তরের পরিচালক জিয়াউল হক। পুরোপুরি যদি আমি বন্ধ করতে চাই তাহলে আমাদের যে লেড অ্যাসিড দিয়ে তৈরি করা যে ব্যাটারি সেটাই আস্তে আস্তে বন্ধ করতে হবে। লিথিয়াম আয়ন ব্যাটারি, এখানে কোনো অ্যাসিডও নাই, লেডও নাই, সীসাও নাই। তো এখন আমাদেরকে চেষ্টা করতে হবে এবং বিভিন্নভাবে চেষ্টা হচ্ছে ইম্পোর্ট ডিউটি কমিয়ে, শুল্ক কমিয়ে, তাদের আইটি ভ্যাট কমিয়ে যেন এই ধরনের ব্যাটারি বাংলাদেশে বেশি আসে। বিশেষজ্ঞরা জানান বাংলাদেশের সীসা বিষক্রিয়ায় বর্তমান সংকট মোকাবেলায় প্রয়োজন তাৎক্ষণিক ও সমন্বিত জাতীয় পদক্ষেপ। জাতীয় লেড অ্যাসিড ব্যাটারি নীতিমালা, সেই নীতিমালার মধ্যে বলা হয়েছে যে এইটাকে আস্তে আস্তে নিরুৎসাহিত করা হবে। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। 14তম ইন্দো প্যাসিফিক আর্মি চিফস কনফারেন্সে যোগ দিতে মালয়েশিয়া গেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। 4 দিনের সরকারি সফরে আজ ঢাকা ত্যাগ করেন তিনি। মার্কিন ইন্দো প্যাসিফিক কমান্ড ও মালয়েশিয়ান ডিফেন্স ফোর্সের যৌথ আয়োজনে কুয়ালালামপুরে হতে যাওয়া এ সম্মেলনে ইন্দো প্যাসিফিক অঞ্চলের সেনা প্রধানরা পারস্পরিক মৈত্রী ও সহযোগিতা জোরদার, অভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় মতবিনিময় এবং আঞ্চলিক সংকটে সমন্বিত পদক্ষেপ নেয়ার বিষয়ে আলোচনা করবেন। এই সফরের মধ্য দিয়ে ইন্দো প্যাসিফিক দেশগুলোর মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আশা করা যাচ্ছে। 3 ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে টঙ্গীর সাহারা মার্কেটের কেমিক্যাল গুদামে লাগা আগুন। প্রায় 1.5 ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের 7 ইউনিট সন্ধ্যায় আগুন নিয়ন্ত্রণে আনে। বিকেলে নতুন বাজার রেলগেট এলাকার সাহারা মার্কেটের একটি কেমিক্যাল গুদামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা ও 4 জন ফায়ার ফাইটার দগ্ধ হয়েছেন। তাদের ভর্তি করা হয়েছে রাজধানীর জাতীয় বার্ন ইনস্টিটিউশনে। কক্সবাজারে টেকনাফে মানব পাচারকারী চক্রের আস্তানায় অভিযান চালিয়ে অপহৃত ও পাচারের শিকার নারী শিশুসহ 84 জন ভুক্তভোগীকে উদ্ধার করেছে র্যাব ও বিজিবি। এ সময় অস্ত্র ও গোলাবারুদ সহ 3 পাচারকারীকে আটক করা হয়। বিজিবি জানায়, দীর্ঘদিনের গোয়েন্দা নজরদারি ও তথ্য সংগ্রহের ভিত্তিতে 21 সেপ্টেম্বর টেকনাফের বাহারছড়া ও রাজাছড়া এলাকার দুর্গম পাহাড়ে চিরুনি অভিযান চালায় র্যাব বিজিবি। এ সময় পাচারকারীরা যৌথ বাহিনীকে লক্ষ্য করে গুলি চালায় এবং কিছু জিম্মিকে পাহাড় থেকে ঠেলে ফেলে দেওয়ার চেষ্টা করে। এ ঘটনায় বাহিনীর সদস্যরা ভুক্তভোগীদের নিরাপত্তাকে প্রাধান্য দিয়ে পাল্টা গুলি না চালিয়ে কৌশলে পাহাড় ঘিরে ফেলে এবং প্রায় 12 ঘণ্টার অভিযানে পাচারকারী 3 জনকে আটক ও অপহৃতদের উদ্ধার করে। বন্ধ হয়ে যাচ্ছে দেশের সর্ববৃহৎ সিনেমা হল যশোরের মনিহার। সনাতনী রূপালী পর্দা বন্ধ হলেও চালু থাকবে সিনেপ্লেক্স। মানসম্মত চলচ্চিত্রের অভাব ও ডিজিটাল প্ল্যাটফর্মের প্রভাবে দর্শক না পাওয়ায় অব্যাহত লোকসানের মুখে সিনেমা হলটি বন্ধ করে দিতে বাধ্য হচ্ছেন বলে জানিয়েছে মালিকপক্ষ। তবে এই সিদ্ধান্তে ক্ষোভ জানিয়ে সংস্কৃতি কর্মীরা বলছেন, ঐতিহ্যের স্বার্থে ভর্তুকি দিয়ে হলেও সনাতনী পর্দার হলটি চালু রাখা উচিত সরকারের। যশোর প্রতিনিধি তামান্না ফারজানার রিপোর্ট, জানাচ্ছেন মিজান শাহজাহান। 1983 সালের 8 ডিসেম্বর যাত্রা শুরু করে দেশের সবচেয়ে বড় সিনেমা হল মনিহার। কাজী মোহাম্মদ হানিফের নকশায় নির্মিত হলটিতে 1430 জন দর্শকের সিনেমা দেখার সুযোগ রয়েছে। একসময় মনিহারের সিনেমা দেখতে জাপান, কোরিয়া, আফ্রিকা, অস্ট্রেলিয়া, রাশিয়া, ইংল্যান্ড সহ আর অনেক দেশ থেকেও চলচ্চিত্র প্রেমীরা ছুটে আসতেন। এই সিনেমা হলটাও আসলে থাকবে না, এটাকেও ভেঙে ফেলা হবে। তাই এইটা শুনে আসলে একটা খারাপ লাগলো। বন্ধের খবর চারিদিকে ছড়াচ্ছে, প্রতিটা মানুষের মনেই হচ্ছে একটা আবেগ কাজ করছে। এই সিনেমা হলটা থাকুক এখানে যেভাবে আছে, এটা বাংলাদেশের আমি মনে করি একটা ঐতিহ্য। কোরবানি ঈদের পরে এখনো পর্যন্ত আমরা একটা নতুন ছবি পাইনি।
তাহলে এই যে সুবিশাল একটা মনিয়ার সিনেমা হল, এটা কেমন করে চলবে? রূপালী পর্দার সেই সোনালী অতীত এখন কেবলই গল্প। দেশের অধিকাংশ সিনেমা হল এখন রূপ নিয়েছে বাণিজ্যিক মার্কেটে। মনিহারও অব্যাহত লোকসানের মুখে। এ অবস্থায় সিনেমা হলটির ব্যবস্থাপক ফারুক আহমেদ জানালেন, লোকসানের মাত্রা এতটাই বেশি যে খুব অল্প সময়ের মধ্যে হল বন্ধ করে দেওয়া হবে, তবে চালু থাকবে সিনেপ্লেক্স। একটার পর একটা পুরনো ছবি চালায় আমাদের যে নিয়মিত দর্শক ছিল তারাও এখন হল থেকে মুখ ফিরে এনেছে, হলে আসছে না। এক একটা শো চালাতে যে টাকা খরচ হয় দেখা যাচ্ছে তার 4 ভাগের 1 ভাগ টাকাও আমাদের সেল হয় না। হলটি টিকিয়ে রাখতে সব ধরনের ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে সম্মিলিত সাংস্কৃতিক জোট। না ভেঙে এই প্রেক্ষাগৃহটি রাখা যায় কিভাবে, সে ব্যাপারে সকলে মিলে ভাবনা চিন্তা করে একটা পথ বের করতে হবে। এই দর্শক খরা কাটানোর জন্য আমাদের দেশীয় যে চলচ্চিত্র নির্মাতা আছে তাদের এই বিষয়টা ভেবে দেখা উচিত যে আমাদের যে সিনেমা জগতের যে একটি ঐতিহ্য ছিল, আমরা বাবা মা ভাই বোন দাদি দাদি নিয়ে সিনেমা দেখতে আসতাম, সেই সিনেমার মান যখন পড়ে গেল তারপর থেকে দর্শক খরা শুরু হলো। খেলাধুলা আর সুস্থ বিনোদনের সুযোগ সংকুচিত হয়ে গেলে তরুণ প্রজন্ম বিপদগামী হয়ে যাওয়ার আশঙ্কার কথা জানিয়ে সংস্কৃতি কর্মীরা বলছেন, সময় ও চাহিদা বিবেচনায় ছবি বানানো গেলে আবারও হলমুখী হবেন দর্শকরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। বেতন বাড়ানোর দাবিতে শ্রমিকদের কর্মবিরতির জেরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাস চলাচল। এতে চরম ভোগান্তিতে পড়েছেন এই রুটের যাত্রীরা। সকালে নাটোরের হরিশপুর বাস টার্মিনালে দেখা যায় বাস চালক, সুপারভাইজার ও হেলপারদের কর্মবিরতির কারণে বন্ধ রয়েছে দূরপাল্লার বাস চলাচল। তবে জেলার অভ্যন্তরীণ রুটে বাস চলাচল স্বাভাবিক রয়েছে। শ্রমিকরা জানান, দীর্ঘদিন ধরে অল্প বেতনে চাকরি করছেন তারা। বর্তমান দ্রব্যমূল্যের বাজারে এতে আর সংসার চলছে না, ফলে বাধ্য হয়ে কর্মবিরতি পালন করছেন তারা। এ সময় দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাবার ঘোষণা দেন বাস শ্রমিকরা। ঢাকা সিলেট মহাসড়কের 6 লেন প্রকল্পের নরসিংদী বাইপাস সড়কের ভূমি অধিগ্রহণে অনিয়মের অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের অভিযোগ, জমি, বাড়ি, কারখানা ও দোকানপাটের ন্যায্য মূল্য পাচ্ছেন না তারা। অন্যদিকে ন্যায্য মূল্য না পেলে অনেক শিল্প মালিক নিঃস্ব হয়ে যাবে বলে দাবি ব্যবসায়ী প্রতিনিধিদের। তবে জেলা প্রশাসক আশ্বাস দিয়েছেন, কেউ যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেভাবেই ভূমি অধিগ্রহণ করা হবে। নরসিংদী প্রতিনিধি আলামিন হোসেনের পাঠানো তথ্য ও ছবিতে আরও জানাচ্ছেন শরীফুল ইসলাম। 2021 সালে জাতীয় অর্থনৈতিক পরিষদে পাশ হয় 16,000 কোটি টাকা ব্যয়ে 210 কিলোমিটার ঢাকা সিলেট মহাসড়ক 6 লেনে উন্নীতকরণ প্রকল্প, যার সিলেট অভিমুখে নরসিংদী অংশে গুরুত্বপূর্ণ 52 কিলোমিটার এলাকা। তবে যানজট কমাতে নরসিংদীর প্রবেশমুখ শিমুলতলা থেকে বাঘহাটা পর্যন্ত 7.2 কিলোমিটার বাইপাস সড়ক নির্মাণের জন্য ভূমি অধিগ্রহণ চলছে। আর এই সুযোগ কাজে লাগাচ্ছে কিছু অসাধু ব্যক্তি। টাক্সার পুরানো আমার আব্বার আমল থেকে, এখন যদি এটা যদি বাণিজ্যিক রেট না দেয় তো আমার ক্ষতি শেষ থাকে না। আমাদের 6 লাইন নেক সমস্যা নাই, কিন্তু আমাদের ন্যায্য মূল্যটা পাওয়ার জন্য আমরা সবার কাছে এটা আবেদন জানাই। ভুক্তভোগীদের অভিযোগ, দালালদের টাকা না দিলে মিলছে না জমি, বাড়ি ও দোকানপাটের ন্যায্য মূল্য। এমনকি বাণিজ্যিক কারখানাকে দেখানো হচ্ছে খালি জমি। বাড়ির রাস্তা যাচ্ছে, এই আবার কৃষি জমি হয় কেন্দ্রে, এই যে কৃষি জমির বলে দাম দিব, আমি এই দামে আমি রাজি না। ভূমি আইনের মাঝে আছে, বর্তমান সিটিতে যদি টেক্সটাইল মিল থাকে তাহলে তারা টেক্সটাইল মিল লিখতে বাধ্য, বাণিজ্যিক দিতে বাধ্য। তারা কেন দিচ্ছে না? ঘুষ দেয়, টেহা দেয়, টেহা করে সেই টেহা পাইয়া হারা করে বাড়ায়। মানে আমরা তো এটা দিতে পারি না, আমরা গরিব মানুষ, আমরা করতে দিব, আমরা খাইতাম ওই পারি না, আমরা ঘুষ দিব করতে। ন্যায্য মূল্য না পেলে অনেক শিল্প প্রতিষ্ঠান ও মালিকরা নিঃস্ব হয়ে যাবে বলে দাবি ব্যবসায়ী প্রতিনিধিদের। আমি ব্যবসায়ীদের প্রতিনিধি হিসাবে আমার জোর দাবি আমার মাননীয় জেলা প্রশাসক সাহেব, আমাদের যে শিল্প যে রেট আছে ওই রেটটা দিলেই আমাদের শিল্প মালিকরা আলহামদুলিল্লাহ খুশি। অভিযোগের পরিপ্রেক্ষিতে বিভাগীয় কমিশনারের টিম সরেজমিনে পরিদর্শন করেন। কেউ যেন ক্ষতিগ্রস্ত না হয় সেভাবেই জমি অধিগ্রহণ করার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। কাউকে বঞ্চিত করা হচ্ছে না, সরকারের স্বার্থ সর্বোচ্চ সংরক্ষণ করা এবং জনগণের যাতে কোনো ক্ষতি না হয় সেই উভয় বিষয়টাই লক্ষ্য রেখে অধিগ্রহণের কার্যক্রম আমরা সম্পন্ন করছি। জমির ন্যায্য মূল্যের দাবিতে জেলা প্রশাসক ও বিভাগীয় কর্মকর্তার কাছে অভিযোগ ও মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা। দ্রুত তদন্ত সাপেক্ষে ন্যায্য মূল্য নির্ধারণ করবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।
আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। আধুনিক ব্যাংকিং সেবা দেওয়ার প্রত্যয় নিয়ে উদ্বোধন করা হলো পূবালী ব্যাংক পিএলসি টঙ্গী শিল্প এলাকার উপশাখা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের পরিচালক আজিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের গাজীপুর অঞ্চলের অঞ্চল প্রধান ও উপমহাব্যবস্থাপক আরিফুর রহমান। এ সময় সহকারী মহাব্যবস্থাপক মিজানুর রহমান সহ ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী, বিশিষ্ট ব্যক্তি, গ্রাহক ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে উপশাখা প্রাঙ্গণে ব্যাংকের সিআরএম বুথ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে ব্যাংকের পরিচালক আজিজুর রহমান বলেন, এই উপশাখার মাধ্যমে পূবালী ব্যাংক ব্যবসায়ী, স্থানীয় শিল্পোন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে বিশেষ ভূমিকা রাখবে। দেশের শীর্ষস্থানীয় নিত্য ব্যবহার্য ও ভোগ্যপণ্য উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক পদে রুহুল কুদ্দুস খানকে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি 1 নভেম্বর থেকে দায়িত্ব গ্রহণ করবেন। কর্মজীবনে 29 বছরেরও বেশি সময় জুড়ে তিনি বাংলাদেশ ও ভারতে সাপ্লাই চেইন এবং গবেষণা ও উন্নয়ন বিভাগে বিভিন্ন নেতৃত্বস্থানীয় পদে দায়িত্ব পালন করেছেন। বিগত বছরগুলোতে ইউনিলিভার বাংলাদেশের সাপ্লাই চেইন ডিরেক্টর এবং পরে হেড অব কাস্টমার এক্সপেরিয়েন্স অ্যান্ড লজিস্টিক্স হিসেবে দায়িত্ব পালনকালে রুহুল কুদ্দুস খান ইউবিএল এর সাপ্লাই চেইনকে উচ্চ ক্ষমতা সম্পন্ন ও ভবিষ্যৎ উপযোগী ব্যবস্থায় রূপ দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এ সময় তিনি গ্রাহক কেন্দ্রিক দৃষ্টিভঙ্গি, ডেটা অ্যানালিটিক্স, প্রসেস অটোমেশন এবং ডিজিটাল রূপান্তরের উপর বিশেষ গুরুত্ব দেন। এবার আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও কানাডার পর এবার ফিলিস্তিনকে সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল ইউরোপের আরেক দেশ পর্তুগাল। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন শুরুর আগে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিল লিসবন। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে পর্তুগিজ পররাষ্ট্রমন্ত্রী এই ঘোষণা দেন। আজ এক প্রতিবেদনে বার্তা সংস্থা আনাদোলু জানায়, রোববার আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেন পর্তুগালের পররাষ্ট্রমন্ত্রী পাওলো রেঞ্জেল। দেশটির সরকারি সম্প্রচার মাধ্যম আরটিপি জানায়, নিউ ইয়র্কে পর্তুগালের স্থায়ী মিশনে আয়োজিত অনুষ্ঠানে এই ঘোষণা দেন তিনি। এ সময় রেঞ্জেল সব বন্দীর মুক্তি, গাজায় যুদ্ধবিরতি ও শত্রুতার অবসানের আহ্বান জানান। এর আগে পর্তুগালের প্রেসিডেন্ট মার্সেলো রেবেলো দে সোসা সরকারের এই সিদ্ধান্তকে পূর্ণ সমর্থন জানান। এছাড়া জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন শুরুর আগে যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া একইভাবে ফিলিস্তিনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়। আর আগামী সপ্তাহে জাতিসংঘ সাধারণ পরিষদের 80তম অধিবেশনে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে ফ্রান্স, লুক্সেমবার্গ ও মাল্টা। তীব্র ভাঙনের মুখে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত। গেল এক দশকে সমুদ্রগর্ভে বিলীন হয়ে গেছে 1 কিলোমিটারেরও বেশি বেলাভূমি। এতে ঝুঁকিতে পড়েছে পর্যটন খাত সংশ্লিষ্ট বিনিয়োগ। তাদের দাবি, জলবায়ু পরিবর্তনে পানির চাপ বেড়ে সৈকতের যে ক্ষতি হচ্ছে তার চেয়ে বেশি দায়ী পানি উন্নয়ন বোর্ডের অপরিকল্পিত প্রকল্প। পটুয়াখালী প্রতিনিধি জাহিদ রিপনের রিপোর্ট, জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। ক্রমশ ছোট হয়ে আসছে সাগরকন্যা খ্যাত কুয়াকাটা সমুদ্র সৈকতের বেলাভূমি। জলবায়ুর প্রভাব ছাড়াও নানা অব্যবস্থাপনা এবং অপরিকল্পিত প্রকল্পের কারণে ধ্বংসের মুখে দেশের দ্বিতীয় বৃহত্তম এই সৈকত। স্থানীয় বাসিন্দা ও পর্যটন ব্যবসায়ীরা জানান, এরই মধ্যে নষ্ট হয়ে গেছে সি বিচ সংলগ্ন জাতীয় উদ্যান, ইকো পার্ক, বন বিভাগের সংরক্ষিত বনাঞ্চল, হাজার কোটি টাকার স্থাপনা। কুয়াকাটা সংলগ্ন 1300 মিটার সড়কের একটি বড় অংশই সাগরে বিলীন হয়ে গেছে। ঝুঁকিতে লেম্বুর চর, টুরিস্ট পুলিশ বক্স, সর্দার মার্কেট, কুয়াকাটা জামে মসজিদ, মন্দির সহ বহু স্থাপনা। প্রতি বছর সরকারি খরচে জিও ব্যাগ ফেলে বালু ক্ষয় রোধের চেষ্টা হলেও তা কোনো কাজে আসছে না, বরং দিন দিন এই সৈকত হারাচ্ছে সৌন্দর্য, কমছে পর্যটক। শঙ্কায় পর্যটন খাত সংশ্লিষ্ট বিনিয়োগকারীরাও। দীর্ঘ 10 থেকে 15 বছর যাবত এই বালু ক্ষয়ের কারণে আমাদের এই কুয়াকাটা ছোট হয়ে আসছে। পর্যটনের জন্য এটা আমাদের হুমকি, এবং যে সমস্ত মানুষ জায়গা জমি কিনে এখানে স্থাপনা করার জন্য আশা হারাই ফেলতেছে। নিরাপদ সি বিচটা যেন সুন্দর এবং নান্দনিক হয়, পাশাপাশি যেন সি বিচ রক্ষার জন্য দীর্ঘমেয়াদী প্রকল্প খুব দ্রুত
সময়ের মধ্যে ন্যায় সরকার। ভাঙন ঠেকাতে 759 কোটি টাকার প্রস্তাবিত প্রকল্পের অনুমোদন পেলে কাজ শুরু হবে বলে জানান পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ। স্থায়ী প্রতিরক্ষা কাজের জন্য 759 কোটি টাকার একটা প্রকল্প ডিপিপি করে একটা প্ল্যানিং কমিশনে 2024 সনে দাখিল করা হয়েছে। এই ডিপিপি অনুমোদন হলে আমরা স্থায়ী প্রতিরক্ষা কাজ শুরু করতে পারব। কুয়াকাটার পর্যটন শিল্প বাঁচাতে দীর্ঘমেয়াদী ও টেকসই প্রকল্প বাস্তবায়নের তাগিদ সংশ্লিষ্টদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবার খেলার খবর। এডহক কমিটি থেকে কাউন্সিলর মনোনয়ন নিয়ে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের পাঠানো চিঠির কার্যকারিতা স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশ 28 সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত করেছে চেম্বার জজ আদালত। বিসিবির পক্ষ থেকে করা আবেদনের শুনানি নিয়ে চেম্বার বিচারপতি এই আদেশ দেন। এর আগে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের পাঠানো চিঠির কার্যকারিতা 15 দিনের জন্য স্থগিত করেন হাইকোর্ট। কয়েকজন কাউন্সিলরের করা রিটের শুনানি শেষে বিচারপতি মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। আগামী 6 অক্টোবর হবে বিসিবি নির্বাচনের ভোট গ্রহণ। আদালত এই মর্মে রুল ইস্যু করেছেন যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম কর্তৃক স্বাক্ষরিত 18 সেপ্টেম্বরের চিঠি, যে চিঠির মাধ্যমে তিনি পূর্বের মনোনয়ন বাতিল করে নতুন করে কাউন্সিলর মনোনয়নের জন্য নির্দেশনা দিয়েছিলেন, সেটি কেন অবৈধ ক্ষমতা বহির্ভূত হবে না। আদালত একই সঙ্গে সেই চিঠির কার্যকারিতা 15 দিনের জন্য স্থগিত করেছেন। বিশ্বকাপে অন্তত 2টি জয় পেতে চায় বাংলাদেশ নারী ক্রিকেট দল। ভালো কিছু করার লক্ষ্য নিয়ে নারী ওয়ানডে বিশ্বকাপে অংশ নিতে মঙ্গলবার ভারতের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে নিগার সুলতানা জ্যোতিরা। দেশ ছাড়ার আগে আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আনুষ্ঠানিক ফটো সেশন শেষে সংবাদ সম্মেলনে দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি জানান, আশানুরূপ প্রস্তুতি না হলেও ভালো ফল প্রত্যাশা তাদের। পরাগারমানের রিপোর্ট। ভারতে ওয়ানডে বিশ্বকাপে খেলতে যাওয়ার আগে নিজেদের প্রস্তুতি নিয়ে সন্তুষ্টি নেই নারী ক্রিকেট দলের। রেগুলার বেসিস ক্রিকেট খেললে আসলে স্ট্যান্ডার্ডের ধারাটা আপনি বুঝতে পারবেন, কারণ আমরা একটা সিরিজ খেলতেছি, তারপরে 3 থেকে 4 মাস পরে আর কোনো কিছু খেলতেছি না। আন্তর্জাতিক কোনো সিরিজ খেলা হয়নি। 2 দলে ভাগ হয়ে অনূর্ধ্ব 15 পুরুষ দলের সঙ্গে বিকেএসপিতে যে সিরিজ খেলেছে তার ফলাফলও ভালো হয়নি। মোট কথা, সীমিত প্রস্তুতি নিয়ে বিশ্বকাপে খেলতে যাচ্ছে বাংলাদেশের নারীরা। তবু অন্তত 2টি ম্যাচে জয় চান কোচ সারোয়ার ইমরান। আমাদের সাথে 2টা ম্যাচ আছে, যেহেতু 50-50 চান্স আছে আমাদের, হলো পাকিস্তান এবং শ্রীলঙ্কা। এছাড়া অন্যান্য টিমের সাথেও কাউকে আমরা বড় করে দেখছি না। আমরা আমাদের 100% চেষ্টা করব, প্রত্যেকটা ম্যাচ জেতার জন্যই খেলবো। তারপরে ওদের যে স্ট্যান্ডার্ড অস্ট্রেলিয়া বা আরো 2-1টা টিমের, তারপরে আমরা ওদেরকে আমাদের থেকে উপরে দেখব না। টানা অনুশীলন কিংবা প্রস্তুতি নিয়ে অধিনায়ক নিগার সুলতানার আক্ষেপ থাকলেও প্রতিটি ম্যাচে ভালো স্কোর করার চেষ্টা থাকবে বলে জানান তিনি। আমাদের জন্য চ্যালেঞ্জ এবং আমাদের জন্য একটা গুড অপরচুনিটি, যেহেতু আমরা আইসিসি একটা টুর্নামেন্ট, ডেফিনেটলি আমরা ভালো উইকেট আমরা ইনশাআল্লাহ পাবো। সো আমরা যদি একটা ভালো স্কোর আমরা দাঁড়া করাইতে পারি, সো এই স্ট্যান্ডার্ডের অনুযায়ী আমার কাছে মনে হয় আমরা কম্পিট করতে পারবো। আগামী 30 সেপ্টেম্বর বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে ভারত ও শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে এবারের বিশ্বকাপ। 2 অক্টোবর কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। প্রতিযোগিতার ফাইনাল হবে 2 নভেম্বর। পরাগারমান, এটিএন বাংলা, ঢাকা। 6টি দল নিয়ে আগামী বৃহস্পতিবার থেকে চট্টগ্রামে শুরু হতে যাচ্ছে ফ্র্যাঞ্চাইজি টি20 ক্রিকেট লিগ। এ উপলক্ষে চট্টগ্রামে সংবাদ সম্মেলনে আয়োজক স্পটিফাই ইভেন্টসের ফজলে দাইয়ান জানান, টুর্নামেন্টে চট্টগ্রামের খ্যাতনামা 6টি ক্রিকেট ক্লাব অংশ নেবে। 2 গ্রুপে ভাগ হয়ে ডাবল লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে খেলা। চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে আয়োজিত এই টুর্নামেন্টের মাধ্যমে স্থানীয় পর্যায়ে ক্রিকেটের প্রতি আগ্রহ সৃষ্টি এবং নতুন ক্রিকেট প্রতিভা উঠে আসবে বলে সংবাদ সম্মেলনে আশা প্রকাশ করেন আয়োজকরা। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরেকবার। 25 সেপ্টেম্বরের পরিবর্তে আগামী 16 অক্টোবর অনুষ্ঠিত হবে রাকসু নির্বাচন। নির্বাচন কমিশনের জরুরি সভায় সিদ্ধান্ত।
ভোট গ্রহণের ১৩ দিন পর ডাকসু নির্বাচন নিয়ে অনিয়মের অভিযোগ তুলল ছাত্রদল। তদন্ত করে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার দাবি। জাতীয় নির্বাচনে বিএনপিকে ঠেকাতে একটি ইসলামী দলের সমর্থকদের প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে বসানোর অভিযোগ বিএনপির। সংখ্যানুপাতিক পদ্ধতি নামে নির্বাচন বিলম্বের ষড়যন্ত্র। ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে সংশয় থাকলেও দ্রুত ভোট চায় এনসিপি, নাসির উদ্দিন পাটোয়ারি। ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর সাথে জোটবদ্ধ হয়ে নির্বাচনে যাবে দলটি। অর্থের অভাবে অনেক উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে, দাবি উপদেষ্টার। বিনিয়োগের জন্য ব্যাংক নির্ভরতা কমিয়ে শক্তিশালী বন্ড মার্কেট গড়ে তোলার তাগিদ। এবং রাজধানীর ৯৮% শিশুর রক্তে অতিমাত্রায় বিষাক্ত সীসা, বাধাগ্রস্ত হচ্ছে শারীরিক ও মানসিক বিকাশ, আইসিডিডিআরবির গবেষণা প্রতিবেদন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছে এটিএন বাংলা সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।